প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস আজারবাইজানে COP29 জলবায়ু শীর্ষক সম্মেলনে যোগদান শেষে আজ রাতে দেশে ফিরবেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু শীর্ষ সম্মেলনে আজ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠককালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। আজারবাইজান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী। আজ আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ আগ্রহের কথা ব্যক্ত করেন। আজারবাইজানের প্রেসিডেন্ট জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রগুলো খুঁজে বের করতে আজারবাইজান সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশ সফর করবে। তিনি উল্লেখ করেন, তার সরকার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। প্রধান উপদেষ্টা দুদেশের মধ্যে আরও দৃঢ় সম্পর্কে আহ্বান জানিয়ে বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য, জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং প্রধান প্রধান আন্তর্জাতিক ফোরামগুলোতে সহযোগিতা বৃদ্ধি পেলে উভয় দেশ সমৃদ্ধ হবে। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস আরও বলেন, তেল সমৃদ্ধ মধ্য এশিয়ার দেশগুলোতে আরও বেশি বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ থাকা উচিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার দেশের তৈরি পোশাক খাতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার প্রয়াসে শ্রম খাতে গুরুত্বপূর্ণ সংস্কার করবে। আজ ঢাকা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেয়ের সঙ্গে বৈঠককালে এ মন্তব্য করেন। বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করার সময় থেরেসা মে ঢাকার সঙ্গে শ্রম ইস্যুতে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে মানব পাচার ও অভিবাসন ইস্যু নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। গতকাল বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ড মোহাম্মদ ইউনূস বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐকমত্য দরকার। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার হিসেবে বর্তমান সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। কুইক রেন্টাল আইন নামে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর 9 ধারায় দায় মুক্তির বিধান অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর 9 ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলের শুনানি শেষে গত 7 নভেম্বর বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে মির্জা ফখরুলের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, আমন্ত্রণে বিএনপির মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। জুলাই আগস্ট আন্দোলনে আহতদের দেখতে আজ হাসপাতালে যান বিএনপির নেতারা। ঢাকার পঙ্গু হাসপাতালে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আহতদের চিকিৎসার অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় হাসপাতালের চিকিৎসকরা আহতদের অবস্থার কথা বিএনপি নেতাদের জানান। আহতদের চিকিৎসায় বিএনপির পক্ষ থেকে 5 লাখ টাকা অনুদান দেওয়া হয়। পরে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে। শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচনের আজ ভোট গ্রহণ চলছে। ভোট দিতে কেন্দ্রগুলোতে হাজির হয়েছেন লঙ্কানরা। দেশটির এই নির্বাচনকে নতুন প্রেসিডেন্টের দলের ক্ষমতাকে সুসংহত করা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি পূরণের মূল চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের 21শে সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে পুরনো দলগুলোকে পেছনে ফেলে জয়ী হন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। তার দল ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টি।
2019 সালে প্রতিষ্ঠিত নতুন এই দলটির জন্য বড় চ্যালেঞ্জ হল এটি শ্রীলঙ্কার রাজনীতিতে নবাগত। দলটির অনেক প্রার্থী ঐতিহ্যবাহী দলগুলোর সুপ্রতিষ্ঠিত রাজনীতিবিদদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে একেবারে নতুন মুখ।